মুখের মধ্যে সপাটে কেমন জুতো মেরেছে, সপরিবারে মুখের মধ্যে মুতে দিয়েছিল। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है, जागो उठ कर देखो, जीवन ज्योत उजागर है, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা আমি গাইলাম সেটা জানেন আমার জীবনের মূল মন্ত্র, সত্যম শিবম সুন্দরম। মানে আমার যে ইষ্ট মহাদেব, देवों के देव महादेव, जो मांगने से देते हैं वो देव कहलाते हैं, जो बिन मांगे दे दे वो महादेव कहलाते हैं। तो আজকে আবারও সেই কথাটা প্রমাণিত হলো। দালালের ভিডিও দেখলাম, যেটা দুটো ভিডিও, তার মধ্যে একটা ভিডিওর উত্তর আমি দিয়েছি আগের দিনই, কিন্তু আগের দিন যে কাজটা আমি করিনি সেই কাজটা আজকে করেছি। আজকে যখন যে ভিডিওটা দেখলাম তাতে আমাকে বলা হলো, তাই জন্যই। তো কি বিষয় বলছি অবশ্যই বলছি। তো একটা ভিডিও করেছে যেখানে কম্বাইন করে রিম্পাকে আর আমাকে দুজনকে মিলে কম্বাইন করে ভিডিওটা বানিয়েছে। তো ফার্স্টে রিম্পাকে নিয়ে নানান কথা বললো, খুব শান্ত ভদ্রভাবে সুন্দর করে কথা বললো, কারণ নিজে শান্ত শিষ্ট ভদ্রভাবে কথা বললে তাহলেও আর কি দর্শকদের কাছে বোঝাতে পারবে যে দেখো ও টেম্পটেড হয়ে কথা বলেছে, ও গালাগালি দিয়েছে। বাট আমি তো মানে কি বলবো, দেবদূত, আমাকে ভগবান একেবারে উপর থেকে এরকম করে নামিয়ে দিয়েছে যে তুমি এখানে শান্তির বার্তা পৌঁছাবে, একটা না একটা দিন তোমাকে আমি নোবেল ঠিক ছুঁড়ে মারবো শান্তির জন্য। তো সেই জন্য ও শান্তির বার্তা এখানে দিয়েই চলেছে। সবাই খুব বাজেই গালাগালি দেয়, এই কিমা গালাগালি দেয়, এই রিম্পা গালাগালি দেয়, এই সবাই গালাগালি দেয়, আর ও হচ্ছে সুন্দর করে বানিয়ে দেয়। তো ভালো কথা, যতক্ষণ সেটা রিম্পার সম্পর্কে বলছিল ততক্ষণ ওর সেই কাম কুল বিষয়টা মেনটেন ছিল। কিন্তু যখনই আমার প্রসঙ্গ আসলো, আমার ভিডিওর প্রসঙ্গ আসলো, তখনই আস্তে 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 লুজ কন্ট্রোল। হ্যাঁ, গালাগালি দেয়নি, কিন্তু গালাগালি না দিয়েও যে কাজটাও করেছে সেটা হচ্ছে গিয়ে সত্য উদ্ঘাটন করতে, মানে আপনাদের সামনে আমি সত্যটা উদ্ঘাটন করে দেব ভালোভাবে, তার একটা জায়গা করে দিয়েছে আমাকে। ঠিক আছে, তো সবার আগে শুনছিলাম যে বলছিল রিম্পাকে 49, আবার তার সাথে রেট কথাটা বললো। রিম্পার ও রেট বলে দিল। বাও, গালাগালি দিই না, মানুষকে ইনসাল্টও করি না, জাস্ট তার সম্পর্কে ডিসক্রাইব করে দিই, সে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। যেরকম কিনা এই দালাল আজকে হয়েছে, আসলে এতদিন ধরে এত বেগুন খেয়েছে, কি করবে, রোজ রাত্রে বেগুন দিয়েই ব্যাপারটা কি তার আর কি কাজে লাগতো বেগুনটা। তো সেই বেগুনটা সকালবেলা কি করবে, নষ্ট তো হয়ে যাবে, সেই জন্য ভেজে খেয়ে নিত। তো যাই হোক, সেই বেগুন খেয়ে এমন তেলে বেগুনে জ্বলাও শিখে গেছে, সবসময় তেলের সাথে বেগুনের সম্পর্কটা দেখতো। তো সেরকম ঠিক সম্পর্ক ও আমার সাথে করেছে। তো যাই হোক, বলছিল 49, তো ভালো কথা 49 বলছিল, তো তাও তো 49, বাট ও কি করেছে, তো ও বলছিল যে তুই অন্যের কাছ থেকে টাকা চাস, তার তোর কি সম্পর্কে কেউ হয়, তোর কি ও সম্পর্কে কেউ হয়? যার কাছে তুই 49 চেয়েছিস, তুই 1500 চেয়েছিস, সে তো তোর সম্পর্কে কেউ নয়, তার সত্ত্বেও তুই চেয়েছিস, তার মানে কোনো অন্য ব্যাপার। তো সেম দেখুন, সেই যুক্তিটাই কিন্তু আমি ওর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো এবার। কীরকম বলুন তো, ও নিজেই বলেছে যে ওর বান্ধবীর ছেলের জন্য খুঁজে গুমসুদা এরকম খুঁজে ঝালওয়ালা চিকেন নিয়ে যেত। চিন্তা করে দেখুন, ওর আমরা দু একটা আত্মীয় স্বজন দেখেছি, তাদের বাড়িতেও যেতে দেখেছি, অনেকের বাড়িতে যেতে দেখেছি, কারোর বাড়িতে ও লৌকিকতার খাতিরে কোনোদিনও কিছু নিয়ে গেছে? যায়নি। সাথে যে বিনিময়টা যদি করে থাকে তাহলে ওর ক্ষেত্রেও তো তাই হয়েছে। তাহলে ও কিছু পাওয়ার আশাতেই নিশ্চয়ই ছাল ছাড়ানো মুরগি নিয়ে যেত, নিশ্চয়ই নিয়ে যেত। এইবার সেটা কি,
সেটা তো দেখুন ওর বান্ধবী যা বলে দিয়েছে, সেখানে আমাদের তো দেখুন কোনো হাত নেই। আছে কোনো হাত নেই, কিন্তু ওর বান্ধবী যা বলার বলে দিয়েছে। একটা প্রশ্ন করব, তার উত্তর দিতে পারবি? ও বলেছে না পারবো না। তো ও উত্তর দিতে পারবে না, তার মানে নিশ্চয়ই কোনো আপত্তিজনক একটা প্রশ্ন। তো তাহলে দেখুন, যেই যুক্তিতে ও বলছে রিম্পার কথা, যে রিম্পা কারোর কাছ থেকে 39 চেয়েছে, শুধু তো চেয়েছে, নেয়নি, কিন্তু ও তো দিয়েছে ছাল ছাড়ানো মুরগি। তাহলে কত টাকা ও খরচা করেছে, কি স্বার্থে খরচা করেছে, বা কোন অধিকারে খরচা করেছে, তাই না? কোন অধিকারে? কারণ এখন যদি বলে যে ও ছেলে বা তাহলে যে সুগার মাম্মি ব্যাপারটা সুগার মাম্মি চলে আসবে, আর তো তাছাড়া কিছু না। সে কি খেতে পায় না যার বাড়িতে খাবার নিয়ে গেছে? তো এতদিন যে ওর বাড়িতে গেছে, আজ পর্যন্ত কোনোদিনও ভিডিওর মধ্যে দেখিয়েছে যে ও ছাল ছাড়ানো মুরগি নিয়ে গেছে? ওর বান্ধবী দেখিয়েছে কি? আমি খেয়াল করিনি। যদি দেখিয়ে থাকে তাহলে বলবেন। তাহলে ও কোন সময় যেত, যে সময় আমাদের কই দেখাতো না তো ছাল ছাড়ানো মুরগি নিয়ে গেছি? আজকে এখন বলছে যে যখনই যেতাম তখনই শুধুমাত্র ওর জন্য, বান্ধবীর ছেলের জন্য আমি ছাল ছাড়ানো মুরগি সে যেখান থেকে পেরেছে আমার পায়ের মানে সোল ছাড়িয়ে খুঁজে নিয়ে এসেছি। তাহলে কিসের, কোন অধিকারী, কিসের জন্য, তাই না? যেরকম রিম্পাকেও যে যুক্তি দিয়ে তাহলে বলছে, তাহলে ওই সেম যুক্তি ওর ক্ষেত্রেও খাটে। তাহলে নিশ্চয়ই এরকম কোনো সম্পর্ক। নাহলে ও যদি সত্যি এত মানে দয়ার শরীর ওর হয়, যদি এতই লৌকিকতা বোঝে, এত আত্মীয়তাও যদি বোঝে, তাহলে তো এই যে বোনের বাড়িতে যাচ্ছে তখনও নিশ্চয়ই ওর বোন, নিজের মায়ের পেটে বোন, কিছু না কিছু তো একটা খেতে ভালোবাসে রে ভাই। মানছি ছাল ছাড়ানো মুরগি নয়, বাট অন্য কিছু, কোনো ফল, অন্য কোনো জিনিস, যে কোনো জিনিস হয়তো খেতে ভালোবাসে, কোনো মিষ্টি, কোনো নোনতা, কোনো বিস্কুট, কিছু না কিছু একটা তো সে মেয়েটিও খেতে ভালোবাসবে। তো তার জন্য কি ও খুঁজে নিয়ে যেত? তাহলে মানতাম যে সবার জন্য ও একই দৃষ্টি, ওর এরকমই মন, ওর মনটাই এরকম। ও যেখানেই যায় তাদের বাড়িতে যেটা ভালোবাসে, তাদের বাড়ির বাচ্চা সেটা নিয়ে যায়। তো ওর বোনের বাচ্চার কথা এখন বলছি না, ওর বোনের বাচ্চার এখনও খাওয়ার বয়স হয়নি, কিন্তু বোন তো বোনের বাড়িতে ওর বোনই সবচেয়ে ছোট ছিল এতদিন, মেজ বোনের বাড়িতে, আর নিজের বাবার বাড়িতে ছোট বোন। তো আজ পর্যন্ত ছোট বোনের বাড়ি মানে ছোট বোন মানে বাবার বাড়িতেও যখন গেছে, ছোট বোনের জন্য হাতে করে কিছু নিয়ে গেছে? ছেড়ে দাও, মায়ের জন্য হাতে করে কিছু নিয়ে গেছে। মায়ের জন্য হাতে করে, এই যে এতগুলো মাস ধরেও ইউটিউব করছে, এত টাকা ইনকাম করছে, ও বলে দিক যে ওর বাবা মায়ের জন্য কি দিয়েছে, কত লক্ষ টাকা ইনকাম করেছে, সেটা আমরা সবাই জানি, সবাই বুঝি। ও বাবা মায়ের জন্য কত টাকা দিয়েছে, কিছু গিফট, কোনো কিছু দিয়েছে? গেছে যে কোনোদিনও দেয়নি। তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা, এই যে খটোমটো কেন, যদি রিম্পার এই কেসটার সাথে কেন আমি তুলনা করছি, এবার আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি রিম্পার ওটা হয় কোনো গন্ডগোল কেস, তাহলে এটাও কিন্তু মহাগন্ডগোলের কেস। কারণ এর স্বভাব আমরা জানি, হাত থেকে মানে কোনো জিনিস গলতে চায় না, এর এত কিপটে, এর হাত থেকে জল গলতে চায় না। সেখানে ছালওয়ালা মুরগি গলে গেল, আর একবার নয়, বারবার, লাগাতার। বাবা, খুব চিন্তার বিষয়, তাই না? তো যাই হোক, আজকে ভিডিও করার সময় দেখলাম একটা বিষয়, মাগো, রিম্পাকে নিয়ে বলতে গিয়ে একটা সেই প্যান্টি বৌদির নাম তুললো। ওরে বাবা, প্যান্টি বৌদি যে মক্ষী রানী, সেই মক্ষী রানীর মেয়েকে তো কিছুদিন আগে শুইয়ে দিয়েছিল মক্ষী রানীর ভাইয়ের সাথে। ও মা গো, এখন আবার বলছে ওই দিদি তো শিক্ষিত, খুব ভালো কথা বলে। ও বাবা, তাহলে তাই তখন তার শিক্ষার কথা মনে পড়েনি? যখন তোকে ধুয়েছিল তখন তো তার মেয়েকে শুইয়ে দিয়েছিলি, তার মেয়েকে তো শুইয়ে দিয়েছিলি। এখন সত্যি ভাবি যে তোদের মানে কতটা তোদের অভাব কন্টেন্টের, আর কত তোদের ভাতের অভাব, হ্যাঁ, যে তোরা এইরকম জায়গায় পৌঁছে যাস যে কিনা সন্তানকে, বিশেষ করে ওই মাটার কথা বলছি, তার তো কোনো রকম কোনো বিন্দু মাত্র এই ওয়াইটিতে আর সম্মান বেঁচে নেই, বিন্দু মাত্র নেই। তো মানে কি বলবো, অন্যের মেয়ের প্যান্টি দেখে বেড়ায়, কি অবস্থা। তো যাই হোক, সেখানে সেও লজ্জা করে না যে ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করে। বলবো, যতই হোক না কেন, যতই স্বার্থ পড়ুক না কেন, কিন্তু যে আমার সংসার, আমার সন্তানকে নিয়ে বাজে কথা বলেছে, এরকম নোংরা বাজে কথা বলেছে, তার কমেন্ট বক্সে আবার গিয়ে তো মানে সত্যি ভাবি এরা যে কতটা অসহায় হলে এরা এরকম অবস্থা করে, যে আজকে এর সাথে আবারও গিয়ে কথা বলতে হচ্ছে। তো যাই হোক,
যার যেরকম চরিত্র। কিছু মানুষের থাকে না, কথায় বলে দেখবেন দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ মনে করে যে যাক প্রাণ থাক মান, আর কিছু মানুষ মনে করে যে যাক মান থাক প্রাণ। এরা হচ্ছে ওই দ্বিতীয় শ্রেণীতে পড়ে, যে মান সম্মান যাক, এই ওয়াইটিতে প্রাণটা তো বেঁচে থাক, মানে এখনও দিকি দিকি করে অন্তত জ্বলি, একবার এর ওর পেছনে লাগবো, কখন কার পেছনে কাজে লেগে যায়, ক্লিক করে যায়, যেমন কিনা আমি জানি খুব মানে একদম এবার আমার পেছনে পড়ে যাবে, তো আমি দেখবো না। যার স্ট্যান্ড পয়েন্ট, যার মেরুদণ্ড দেখি যার নেই, তার কাছ থেকে একবার যখন মুখ ফিরিয়ে নিই না, আর সেকেন্ড বার তার দিকে মুখ ফিরিয়ে তাকাই না। তো যাই হোক, এবার বললো সীমার কথা বললো যে তুই সীমাকে ঢাকছিস, নিজেকে উলঙ্গ করে দিয়ে ঢাকছিস। আমি বন্ধুত্ব করেছি, সীমা আমার বন্ধু। তো যেখানে ওর দোষ থাকবে না, সেখানে প্রাণপণ দিয়ে ওর সাথে থাকবো। তো এখানে তোর যুক্তি অনুযায়ী যে যাকে দেখা গেছে সীমার পাশে, সে একদম সামনাসামনি ছিল, তাই জন্যই তার সাথে সত্যি মানে সীমার খুব বাজে নোংরা সম্পর্ক। তাহলে তোর সাথেও তো এরকম কত লোককে দেখা গেছে, চিন্তা করে দেখতো। এই যে তুই এতবার দিল্লি সফর করেছিস, কতগুলো লোকের তুই ঘাড়ের ওপর প্রায় উঠে গেছিস। তো ওইটুকু সময়ের মধ্যে তুই তাদের সাথে এরকমভাবে ঘাড়ের ওপর উঠে যেতে পারিস কি করে উঠে যেতে পারিস? তো সেখানে যদি তোর ক্যামেরা ছাড়া অন্য কোনো মানুষের ক্যামেরায় যদি তুই বন্দি হয়ে যাস, তার চোখে কি লাগবে এটা? যে কি করে সম্ভব? একটা মানুষ চেনে না, একটা ট্রেনে তুই একজনের সাথে আসছিস, একজন ভদ্রলোক, সবে আলাপ হয়েছে, তার সাথে আপনি বিয়ে করবেন কি করবেন না, আপনার কার সাথে প্রেম ছিল কি ছিল না, এই সমস্ত আজাইরা গল্প করতে তুই বসে পড়েছিস। তুই ভাব তোর চরিত্রের কথা তুই ভাব একবার চরিত্রের কথা ভাব। হতে পারে একটা মানুষের সাথে প্রথম আলাপে তো হাই হ্যালো কথাতে ক্যাজুয়াল কথাবার্তা মানুষের হয়, সেখানে তার আগে তার প্রেম ছিল কি না, সে আবার পরে বিয়ে করবে কি না, তোর কি দরকার রে এত গায়ে পড়া কেন? তুই নিজে গায়ে পড়া, তাই জন্যই তোর মনে হচ্ছে সীমার সাথে কথা বলছিল। এরকম দেখতে পেয়েছি যে ক্যামেরার মধ্যে দেখা গেছে যে ওই লোকটা সীমার সাথে কথা বলছে বা হাতে হাত ধরে রয়েছে। একটা ওপেন পাবলিক প্লেস, সুইমিং পুল, একজনের পাশে থাকতেই পারে, তাকে জড়িয়ে থাকতে দেখা গেছে, যেটা আপত্তিকর। তুই এত বুঝিস কি করে রে? এক্সপিরিয়েন্স, তুই বলি না যে হ্যাঁ এক্সপিরিয়েন্স থাকলে তবেই বোঝে। যেমন কিনা আমার বরের ক্ষেত্রে তুই বললি যে এই যে আমি বলেছি তোকে যে তোর বর তোর পুরোনো প্যান্টটি পরে যায়, তুই তখন বললি যে ও এক্সপিরিয়েন্স থেকে বলছিস নাকি। দেখ, কিছু জিনিস না এক্সপিরিয়েন্স মানুষ দেখে অর্জন করে নেয়। যেমন কিনা উদাহরণ দিয়ে অবশ্যই বোঝাবো। আজকে তুই হিমালয়ের ওপরে গেছিস, যাসনি, কিন্তু তুই জানিস যে হিমালয়ের ওপরে অক্সিজেন কম, ওখানে গেলে নিঃশ্বাস নিতে প্রবলেম হবে। তোর কি এক্সপিরিয়েন্স নিতে লাগলো না? এরকম এইসব জিনিস অনেক সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সব আমাদের চোখে পড়ে যায়। আর তুই যেভাবে তোর বরের পেছনের মধ্যে ক্যামেরাটা জুম করে থাকিস, মানে বোঝাই, মানে পুরো কি বলবো একদম মানে পুরো খাঁজ সমস্ত তুলে বিক্রি করিস। মানে যেহেতু তোর সামনে খাঁজ পড়ে না, তাই বরের পেছনের খাঁজ তুই বিক্রি করতে বসে যাস যেভাবে, তো সেক্ষেত্রে তো বুঝতেই পাবো। তুই তোর ভিডিওর মধ্যে দেখাচ্ছিস, তাতেই বলছি যে আদৌ কি আছে, আদৌ কি পড়ে? তো তোরও যদি কোনোদিনও দেখিস আমার বরের আমি পেছনে ক্যামেরা এরকমভাবে ধরেছি, তাহলে তুই দেখে নিতে পারিস, বুঝতে পারবি। আর তুই এই যে বললি না যে আন্ডার প্যান্টের কথা, যে ও এখন আমাকে দিয়ে কামাচ্ছিস, আগে তো তুই মনিকা, ও মাই ডার্লিং। দেখ, মনিকা আমার একটা যে ক্যারেক্টারটা, যে কাল্পনিক চরিত্রটা, তাকে নিয়ে আমি 2 কি 3টে ভিডিও করেছি, তাও অবশ্যই তোর সাথে আলাপের পর। তুই যে বললি না যে তখন তুই থাকতিস না, কি বাজে কথা বলছিস, কেন মিথ্যে কথা বলিস? প্রথম যখন আমি মনিকার গল্প শোনালাম, তখন তুই তো আমাকে নেচে কুদে ফোন করতে এসেছিলি, ফোনে জিজ্ঞাসা করছিলি চাচি এটা কি ওই যাদের নিয়ে আমি ভিডিও করি, এটা কি তার? আমি তখন কি বলেছিলাম যে না, ভুল, তুমি যাকে নিয়ে ভিডিও করো তার ধুমধাম করে বিয়ে হয়নি। এরকম অনেকগুলো পয়েন্ট। আমি যতবার বলবো কিন্তু সত্যি একই থাকবে, কেন আমি প্রত্যেকবার সত্যি বলি, আমারটা একই থাকবে, তোর ঘুরে যাবে কথা, একটার পর একটা এদিক ওদিক হয়ে যাবে। তো এই মনিকা যখন জন্ম নিয়েছে তার অনেক আগে তুই জন্ম নিয়েছিস, তোর আমার ভিডিও অলরেডি অনেক আগে হয়ে গেছে। অনেক আগে তুই যাদের নিয়ে গুন্ডাগুন্ডি করছিলি তাদের ভিডিও তুই করে নিয়েছিস, সমস্ত হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তো সেখানেই বলছি, তুই বললি যে একটা ওয়ার্ড তুই আমাকে বলেছিস যে হিপোক্রেট, আর তার থেকেই আমি তোকে নিয়ে ভিডিও করতে বসে পড়েছি।
কেন বসবো না? আমি কি তোর মতো চরিত্রের নাকি? যেগুলো করতাম আমি কি সেটা করবো? তুই ভাবলি কি করে? আমি যখন হিপোক্রেট নই, আমি যখন ভণ্ড নই, আমি যখন তোর মতো ছোট লোক নই, তোর ছোট লোকপনা জানতে পেরে তোর কাছ থেকে সরে আসলাম। আর সেটা তোর প্রচণ্ড রাগের কারণ হতে পারে। তুই তোর দরকার পড়লে, তোর স্বার্থ থাকলে, তুই যে তোর বরকে নিয়ে বলেছে, মাকে নিয়ে বলেছে, বোনকে নিয়ে বলেছে, দুনিয়া গোষ্ঠীর সবাইকে নিয়ে বলেছে, তোর স্বার্থ থাকলে তুই তার গিয়ে আবার কোলে বসতে পারিস, তার সাথে একই লাইভে স্ক্রিন শেয়ার করে একই সাথে তুই বসতে পারিস। আমি পারি না। আর যদি কোনো সময় স্ক্রিন শেয়ার করি, তাকে গিয়ে জুতো দিয়ে চলে আসবো, যদি সেরকম কোনো পার্সন, যেরকম কিনা তোকে প্রশ্ন করেছিলাম সুযোগ পেয়ে, মনে আছে তো? তোর সব মনে আছে তো? না তোর সাথে ওখানে কথা বলতে গেছি, নাহি তোর সাথে কোনো রকম কোনো পীড়িত করতে গেছি। উল্টে পীড়িত তো তুই আমায় করছিলি আমার সাথে, যে ওনার তো আর অনেক ভালো ভিউজ হয়। এখন আবার বলছিস যে আমার ভিউজের তলানিতে কোথায় ঠেকেছে সেটা তুই বলতে চাস না। বলার দরকার নেই, কারণ ভিউজ কি বলতো? ভিউজ হচ্ছে আমাদের হার্ট রেটের মতো, কখনো ওপরে থাকবে, আবার কখনো নেমে থাকবে। এই ওপর নিচ হচ্ছে, তবেই আমরা ইউটিউবে বেঁচে আছি। আজকে নিচে আছে, আবার ওপরে উঠবে। যখন সরল রেখা হয়ে যাবে, তখন আর ইউটিউবে বেঁচে থাকবো না। ওই এক গতানুগতিক হয়ে যাবে। দর্শক একটা সময় আর ইন্টারেস্ট হারাবে। কিন্তু এই যে একবার নিচে আসছি, আবার ওপরটায় উঠছি, কত সুন্দর লাগছে। আমার কোনো আপত্তি নেই, তো তুই কেন আপত্তি করছিস? আমাকে দেখেছিস আজ পর্যন্ত আমার ভিউজ নিয়ে কাঁদতে বসতে? দেখেছিস? অন্তত এই কন্ট্রোভার্সি চ্যানেলে কোনোদিনও হয়েছে? হ্যাঁ, ব্লগের ক্ষেত্রে করি। কেন? কারণ প্রচুর ওটাতে এফোর্ট দিই। তুই যেমন এটাতে এফোর্ট দিস, আমি ওটাতে এফোর্ট দিই। তাই জন্যই মনোমতো যখন পাই না, তখন কষ্ট লাগে। তোর এই যে ডিপ্রেশন ভরা ব্লগ, তোর যেরকম ডিপ্রেশন ভরা ব্লগ, যেখানে কিনা মানে একটা মানুষ সারাক্ষণ শুধু নিজেকে ভিকটিম কার্ড খেলে যাচ্ছে, সারা জীবনে সেই ভিকটিম, দুনিয়ায় সব যা অন্যায় তার সাথেই হয়েছে। এই রকম ব্লগ দেখতে, আর সারাক্ষণ কাঁদুনি গান তুই গাইছিস, সেটা শুনতে মানুষ, আমার থেকে বেশি তোর ভিউজ হচ্ছে ব্লগে, সেটা দেখলে খুব খারাপ লাগে। হিংসা হয় না, খারাপ লাগে। ভাবি যে মানুষের কি রুচি, তারা দেখতে যাচ্ছে একজন কিভাবে নিজেকে ভিকটিম কার্ড খেলছে। তবে আমাকে আজকে আমার কমেন্ট বক্সে একজন জানালো যে দিদি, ওর চ্যানেলে যত কমেন্ট যারা আছে তারা প্রত্যেকে বাড়িতে নির্যাতিত হয়। তখন আমি বুঝলাম যে তোর এই ব্লগ চ্যানেল যে তাও আমার চেয়ে বেশি মানুষ দেখছে, তার কারণটা কি? তার কারণ এটাই যে তারাও তোরই মতো নিজেদেরকে কোথাও না কোথাও ভিকটিম মনে করে, তারাও তোরই মতো অভাগীর ডিম। আর তাছাড়া কি বলবো বল, একেবারেই তাই। তো সেই জন্যই তারা মনে হয় তোর চেয়ে আরও মানে তোকে দেখে এটা মনে ভাবে যে চলো আমাদের চেয়েও কেউ বেশি খারাপ রয়েছে। এইটা জেনেই অন্তত আমরা মনকে সান্ত্বনা দিয়ে নিজের কাজে এগিয়ে যাই, এটাই মনে হচ্ছে। আমাকে একজন আমার কমেন্ট বক্সেই একজন কমেন্ট করে জানিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এবার তোর এই ফালতু মানে আজর বাজর ফাজর কথা সেগুলো সবই শুনেছি। তবে কেন বলতো, তুই যে বলিস যে আমারটা শুনিস না, কিন্তু তুই ভিডিও করিস, কিন্তু আমি সব শুনি তারপর ভিডিও করি। তো সেখানে দেখ কি প্রসঙ্গ উঠলো, এই যে আসল কথাটা আগের দিনও তুই ভিডিওর মধ্যে বলে দিয়েছিলি যে আমার নাকি পরপুরুষ দেখতে খুব ভালো লাগে, সেই জন্য গাড়ি ভাড়া করে আমার বর নিয়ে গেছিলো। কোথায় না? স্টার মলে নিয়ে গেছিলো। সেখানে তুই ভালো করে জানিস স্টার মলে আমরা কার সাথে দেখা করতে গেছি, তুই ওখানে বলেই দিলি তোর বরের সাথে। আর তোর বর আচ্ছা করে আমাদের জুতো দিয়েছে, একটা অবশ্যই এই বিষয়টা নিয়ে তো অবশ্যই কিছু না কিছু নিশ্চয়ই হবে। একটা মলের ভেতরে স্পেন্সারের মতো একটা আউটলেট, যেখানে এত একটা নামি আউটলেট, সেখানকার একজন কর্মী, স্টোরের একজন কর্মী, স্পেন্সার স্টোরের একজন কর্মী, সে এই স্টোর ভিজিটার একজনকে জুতো মেরেছে, আচ্ছা করে জুতো মেরেছে। তুই নিজে স্বীকার করেছিস। তো তার মানে তুই ভালো করেই জানিস। তাহলে দেখ, এই যে এতদিন ধরে বলছিলি যে আমরা নাকি তার ওপর গিয়ে হামলা করেছিলাম, তাকে এমন কথা বলেছি যে সে নাকি অসুস্থ হয়ে গেছে, মানে এমনকি হাতে তাতেও বলেছিস যে সেরকমও নাকি কিছু হয়েছে, মারামারি হানাতানা ধস্তাধস্তি। কিন্তু আজ সত্যিটা বেরিয়ে গেল যে তোর বর অ্যাকচুয়ালি আমাদের জুতো মেরেছে। তাহলে তুই যে মিথ্যে মামলায় আমাদের জড়াতে চেয়েছিলি, এটা প্রত্যেকটা মানুষের কাছে আজ পরিষ্কার। তোর লেটেস্ট যেটা আমাকে আর রিম্পাকে নিয়ে ভিডিও করেছিস, তার মধ্যেও তুই বলেছিস, যখন ওই প্যান্টির কথা উঠেছে তখন তুই বলেছিস যে যা না,
দেখ আমার বর প্যান্ট পরে কি পরে না, আন্ডার প্যান্ট পরে কি পরে না, তোর বর নিয়ে গেছিলো, তোর বরকে নিয়েও যা, তোর বর তো বলেছিল আমার বর পুরুষ কি পুরুষ না সেটা দেখবে, তো যা, আবার যা, আগের বার যেরকম তোদের সপরিবারের মুখে আমার বর মুতে দিয়েছিল এবারও মুতে দেবে। বাও। তাহলে দর্শক বন্ধুরা, আমি আজকে ওর ভালোবাসার মানুষদেরও বলবো, তাহলে দেখুন আপনাদের যে বুঝিয়েছে, আপনাদের যে এটা বিশ্বাস করিয়েছে যে ওর বরকে আমরা হেনস্থা করেছি, সেটা যে কতটা বড় মিথ্যে আজ প্রমাণ পেলেন, আজকে প্রমাণ পেলেন। আমাকে আমার বরকে বলে হয়নি, বলেছে, উল্লেখ করে দিল আবার যে তোদের পুরো পরিবারের মুখে আমার বর মুতেছে, মানে আমি যাদের মানে আমার পুরো পরিবার মানে সেখানে আমার একটা ছোট বাচ্চা 4-5 বছরের একটা বাচ্চাও গেছিল, তারও মুখে ওর বর মুতে দিয়েছে। আর তারপর সেই মুত কালেক্ট করে কোথায় গেছে না থানায় গেছে, গিয়ে আমাদের নামে মিথ্যে মামলা করতে চেয়েছে। দিনের পর দিন আরেকটা মিথ্যে চাষ করছে, যে কথাটা বারবার করে বলছে। আমি যুক্তি দিয়ে বলে বুঝিয়ে দিয়েছি যে এই যে বলছে ওর থানাতে নাকি ওকে মানে বলেছে যে আমি নাকি বলেছি যে ওর বর আমাকে ডেকেছে, এটা কখনো সম্ভব হয়? ওর বরের আমার কাছে না নাম্বার আছে না কোনোভাবে আমরা যুক্ত, কি করে ডাকবে? আর আমি মুখে বলবো যে আমাকে ডেকেছে তাই জন্য গেছি, আর প্রশাসনের লোক সেটা শুনে বলবে আচ্ছা ঠিক আছে। কখনো হয়? আমার কাছে প্রমাণ চাইবে না? কত বড় মিথ্যে কথা বলছে আপনাদেরকে, বুঝতে পারছেন? এরকম দিনের পর দিন আপনাদেরকে মিথ্যে কথা বলে। এই যে মিথ্যে কথা বলেছে, আজকে শুধু মিথ্যে কথা বলবো না, কতটা বড় অপমানজনক কথা বলেছে আমাকে আর সঙ্গীতাদিকে, নাকি থানায় যখন আমরা গেছি আমাদেরকে হেনস্থা করা হয়েছে, ও এরকমই ইঙ্গিত দিচ্ছে। আর ও যেখানে ওর থানা, সেখানকার বড়বাবু ওর সাথে গল্প করছে বসে, কারণ তিনি খুব ভালো মানুষ, নানান রকমের কথা, ইউটিউব হ্যানা ত্যানা নানান রকমের কথা তিনি বসে বসে গল্প করছেন, ডিউটি আওয়ার্সে বসে ওর সাথে সময় কাটাচ্ছে, গল্প করছে। আর ওর এত বড় ক্ষমতা যে ও আমাদেরকে থানায় ডাকিয়ে আইও আমাদেরকে হেনস্থা করেছে, এই ইঙ্গিত আপনাদের কাছে দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো, প্রশাসনের প্রত্যেকটা মানুষের ওপর আমার অবশ্যই অনেক শ্রদ্ধা আছে, রেসপেক্ট করি। আপনারা দেখেছেন এর আগেও তদন্তের খাতিরে, কোনো কেসের খাতিরে যখনই আমাকে ডেকে পাঠানো হয়েছে যে কিছু কথা আছে, অবশ্যই আমাকে আমার থানার মারফতে কাগজ পাঠিয়ে ডাকানো হয়েছে, সেই কাগজ নিয়ে আমি গেছি, গিয়ে কথা বলেছি। আমি আমার পক্ষ, আমি যেটুকু সাহায্য করেছি, আর সারা জীবন করে যাব। তাহলে বুঝুন কতটা বড় মিথ্যা মামলা করার চেষ্টা করেছিল। আজকে সত্য কথা বলছি, মধ্যমগ্রাম যে থানায় আমি গেছিলাম, অবশ্যই আপনারা সবাই জানেন আমার সাথে সঙ্গীতা ম্যাডাম গেছিলেন, রিঙ্কুদি ছিলেন, ঠিক আছে, আরও ওখানে অনেকে ছিলেন, আরও অনেকে ছিল। তো সেখানে আমার হাজব্যান্ড, আমার বর, সবাই তো জানেন আপনারা ছিল। আমাদের একটু অপেক্ষা করার নেই, সোজা আমাদের ডেকেছেন, ডেকে পুরো ঘটনাটা শুনেছেন। গেছি সসম্মানে, ম্যাডামকে আমাকে তারা বসতে দিয়ে সুন্দরভাবে কথা শুনেছেন তারা, আর সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। তো দেখছেন, যখন ও দেখতে পাচ্ছে যে মিথ্যে মামলায়, মিথ্যে কেসে জড়ানো গেল না, এখন সে সত্যিটা বার করছে, আসল সত্যিটা, যে আসলে ওর বর আমাদের সাথে ওখানে কি করেছিল। অবশ্যই এই বিষয়টা যখন মুখে স্বীকার করে নিয়েছে, তো এটা আমাদের জানার খুব দরকার যে একটা শপিং মলের ভেতরে, একটা স্পেন্সারের মতো একটা রিটেল আউটলেটে সেখানকার কর্মী, সেখানে কোনো মানুষ ভিজিট করতে এসছে, তাকে তার মুখে মুতে দেয় কি করে, জুতো মারে কি করে, সব পরিবারের মুখে মুতে দেয় কি করে। তাহলে বুঝতে পারছেন, এই যে একটা অভিনয় করেছিল, বলেছিল ওর বর নাকি অসুস্থ, মেডিকেল পর্যন্ত দিয়েছিল। ভাবতে পারছেন কত বড় মিথ্যে, কীরকমভাবে চক্রান্ত করেছিল আমাকে ফাঁসানোর। তো এই জন্যই গানটা গাইলাম যে সত্যি কখনো চাপা থাকে না, সত্যম শিবম সুন্দরম। আমার যে সন্তান, ছোট বাচ্চা, যাকেও ইনক্লুড করে কথাটা বলল, সে কত বড় শিবভক্ত আপনারা সবাই জানেন। আর অবশ্যই তাকে গর্বে ধরেছি, নিশ্চয়ই মহাদেবের সেরকম আদেশ ছিল, মহাদেবের সেরকম আশীর্বাদ ছিল বলেই সেই শিবভক্তকে আমি পেটে ধরতে পেরেছি, যে কিনা মা বাবা বলার আগে ওম নমঃ শিবায় বলেছে। তাকেও ইনক্লুড করে দেওয়া হলো, বলল
যে সপরিবারে মুখে মুতেছি, ভাবতে পারছেন? শিক্ষিত, নম্র, ভদ্র একটা ছেলে, সেই ছেলেটা যদি তার বউকে গিয়ে না এরকম ধরনের কথা বলে, তাহলে সে বউ বললো কি করে? সেই বউ কি ওখানে উপস্থিত ছিল? তাহলে এই যে আমি কথাটা বলেছি যে এই বউটার থেকেও এর বর আরো বেশি বেশি হচ্ছে গিয়ে ধূর্ত, আমি কি ভুল বলেছি কোনো কথা? আমি ভুল বললে আমাকে শুধরে দেবেন। আজকে দিনের পর দিন আপনাদের কীরকমভাবে মিথ্যে বোঝানোর চেষ্টা করেছিল যে আমার বর আর আমি কথা বলাতে নাকি গিয়ে ওর নাকি অসুস্থ হয়ে গেছে। এখন বুঝতে পারছেন তো ওর চোখ মুখের অভিব্যক্তি, এটাই সত্যি কথা। কারণ ওর বর ওকে গিয়ে বলেছে যে এসছিল, হ্যাঁ দিয়েছি আচ্ছা করে, এরকম বলেছে, বুঝতে পেরেছেন? আর সে তারপরেই যখন দেখেছে বেগতিক, যদি এটাকে নিয়ে কিছু করা যায়, নিশ্চয়ই কেউ না কেউ উপদেশ দিয়েছে যে হ্যাঁ এটাকে দিয়ে ফাঁসানো যাবে, তো সেখানে দৌড়ঝাঁপ করে মিথ্যে মেডিকেল নিয়েছে, মিথ্যে মেডিকেল। তো সেই মিথ্যে মেডিকেলও কারা দিচ্ছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখা দরকার অবশ্যই। তো যাই হোক, এই যে দাঁত মুখ খিচিয়ে না আমার সম্পর্কে যখন ও কথা বলে, রিম্পার সম্পর্কে কথা বলছিল যখন, ও খুব কাম অ্যান্ড কুল ভাবে কথা বলছিল, হ্যাঁ, কারণ রিম্পা উত্তেজিত হয়ে গেছিল। কিন্তু আমার ক্ষেত্রে ও যে উত্তেজিত হয়ে যায় দিয়ে ও আসল সত্যি কথাটা বার করে নেয়। গালাগালি দিতে লাগে না, গালাগালি দেওয়ার কোনো দরকার নেই। আর এই চাল ভাত ছেড়ে দে, চাল ভাত তুই কবে মিনিকেট খেয়েছিস, কবে তুই কি খেয়েছিস, সেইগুলো দিয়ে হিসাব করলে আমি আমার বার্থ সার্টিফিকেট নেবো? চাল ফট এখান থেকে, ফট। বাপের জন্মে তুলাই পাঞ্জি চাল খেয়েছিস? খেয়েছিস? বল আগে বল, খেয়েছিস? আমার বড় আমাকে কি কি চাল খাইয়েছে তো কোনো ধারণাই নেই। সবচেয়ে বড় কথা বল, আবার যদি বাই এনি চান্স লকডাউনের মতো অবস্থা হয়, তাহলে এখন সেই জন্য তোর বর তোকে রেখে দিয়েছে, তোকে দিয়ে কাজে লাগাচ্ছে যে যাতে বাবার কাছে না হাত পাততে হয়। কিন্তু যখন হয়েছিল লকডাউন, আমার বরের কিন্তু অন্য কারোর কাছে হাত পাততে হয়নি। যে ভাতটা মানে প্রথম থেকে খাইয়েছিল সেই ভাতটাই খাইয়ে গেছে। বাট তোকে লকডাউনে শ্বশুরের পয়সায় খেতে হয়েছে, শ্বশুরের ইয়েতে খেতে হয়েছে, দয়া দাক্ষিণ্যে খেতে হয়েছে, বুঝতে পেরেছিস? এখানেই তোর আর আমার বরের অকাত। যদি যে কোনো কারণে যাই এমার্জেন্সি হয়ে যাক না কেন, যদি এমার্জেন্সি, এখন ইউটিউবও সেই সময় এমন দেখা গেল, এমন এমার্জেন্সি অবস্থা বাংলাদেশে যেমন হলো, ইন্টারনেট বন্ধ, তুই কি করে ভিডিও দিবি কি করে লোকের পিন্ডি চটকাবি, কি করে তুই খাবি? যদি এরকম অবস্থা হয় তখন কোনো কারণে সমস্ত বন্ধ, এমার্জেন্সি সমস্ত বন্ধ, কি করবি তখন? আমার বর কিন্তু ঠিক আমায় খাইয়ে দেবে, ঠিক খাইয়ে দেবে। এখানেই তোর আর আমার বরের, তোর বরের আর আমার বরের অকাতের ডিফারেন্স, বুঝেছিস? এটা বুঝে রাখ, এইটুকু শুধু বুঝে রাখ, ঠিক আছে? তোকে কিউআর কোডের মাধ্যমে ভিক্ষা করতে হয়েছে, আমায় কিন্তু করতে হয় না। তুই বলছিস না দৌড়ঝাঁপ, অবশ্যই নিজেকে দৌড়াতে হবে। অন্যকে যদি দৌড় করাতে চাই, আগে আমাকে নিজে দৌড়াতে হবে, রানিং প্র্যাকটিস করতে হবে। তুই চিন্তা করিস না, কোমরে ব্যথা এটা হতো, তুই বুঝিস কোমরে ব্যথাটা। সিজারিয়ান হলে কোমরে একটা ইঞ্জেকশন দেয়, যাদের দেয় তাদের প্রত্যেকে কোমরের মাঝে ঘরে বসেও হয় রে, দৌড়াতে লাগে না। বাট তুই তো সেটা বুঝতে পারবি না, সেই ব্যথাটা যে কত আনন্দের সে সময় তুই তো বুঝতে পারবি না। আর তুই বললি না যে কর্মা, আজকে আবারও তুই আমার ছেলে মেয়েদের অভিশাপ দিলি। তো তুই কর্মা যদি বুঝতিস তাহলে বুঝতিস যে কর্মা সবাই প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল দেয়, তার মানে আমার কর্মের ফল আমার ছেলে মেয়েকে দেবে না, আমার ছেলে মেয়ে তাদের কর্মের ফল পাবে। তুই চিন্তা করিস না, ঠিক আছে? এগুলো তুই বুঝবি না, কর্মা ফার্মা এগুলো বলতে তোকে তোর ভালো লাগে, মানে হাইফাই লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তুই বুঝিস না। তাই ভাট বকে নিজেকে আর ভুল সাজাস না। তো যাই হোক, তোর আসল ভান্ডার, তোর আসল সত্যি বেরিয়ে এসে গেছে। তো অবশ্যই এই বিষয়গুলো সবার দৃষ্টিগোচর আজকে হবে যে তুই আর তোর বর মিলে কত বড় মিথ্যে নাটক সাজিয়েছিলিস আমাদেরকে মিথ্যে মামলায় জড়াবি বলে, ঠিক আছে? আসল কথা কি বলুন তো দর্শক বন্ধুরা, ওরা আবারও চেষ্টা করেছিল, দেখেছেন ওই যে এক হিড়িম্বা আছে না তার ইয়েতে ব্লগে, যে এর বর সবাই গিয়ে পিৎজা খাচ্ছিল, পিৎজা বলছে পিৎজা অর্ডার করেছে, বর প্রথম পিৎজা, বাপের জন্মে প্রথম পিৎজা খেয়েছে। তবে দেখছিলাম ওই হিড়িম্বা মানে তার যে পুরো
পুরো পুরো খালি, পুরো বোঝা যায়। এ আবার এই বুদ্ধি নিয়ে সঙ্গীতাদির সাথে ও লাগতে এসছে, বলছে যে বন্ধুরা আমরা লেবু জল অর্ডার করেছি, এই লেবু জলটা বাইরে জানেন তো 10 টাকা, আর এখানে কত দাম নিল শুনবেন? এখানে দাম নিল 50 টাকা। প্রথমত দেখে ওটাকে ফ্রেশ লাইম সোডা মনে হচ্ছিল, ওটা দেখে একেবারেই লেবুর জল বুঝতে পারছিলাম না। তো যাই হোক, যদি লেবুর জলও হয়, এই মানে গবেটের মাথায় এই বুদ্ধিটুকু নেই যে 10 টাকা বাইরে যে বিক্রি করছে তার না এসি চালাতে হচ্ছে, হ্যাঁ, না হি যেই জায়গাটা রেস্টুরেন্টটা সে চালাচ্ছে সেখানে মাসে মাসে ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, না রেন্ট দিতে হচ্ছে, না কাউকে স্যালারি দিতে হচ্ছে, সেসব কোনো খরচা নেই। সে ডাইরেক্ট বাজার থেকে কিনছে লেবু আর নিয়ে আসছে কোথাও থেকে জল। আশা করি এখন সব জায়গাতেই পরিশ্রুত জল পাওয়া যায়। তো সেই জল আর তার সাথে একটু বরফ ইনভেস্ট করছে, নুন ইনভেস্ট করছে, কত টাকা তার লাগছে, কত টাকা ওখানে তার ইনভেস্টমেন্ট আছে, সেক্ষেত্রে সে 10 টাকাতেই বিক্রি করবে, নাহলে পথ চলতি মানুষ কেউ কিনবে না। কারণ তার যে টার্গেটেড আর কি কাস্টমার আছে তারা ওই এসির মধ্যে বসে খাওয়ার কোনো মানুষ নয়। যদিও ওই লেবু জলটা অনেকে ভালোবেসে রাস্তায় দাঁড়িয়ে খায়। আমার যেমন পার্সোনালি যদি বলা হয় তাহলে আমি রাস্তারটা বেশি চুজ করব, আমার বেশি রাস্তারটা বেশি ভালো লাগে। এই লেবু জলটা ভীষণ বেশি ভালো লাগে, ওরা বেশ সুন্দরভাবে বানায়, ওদের একটা আলাদা মশলা থাকে, তো ওটাও একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আর সেখানে এরা রেস্টুরেন্টের মধ্যে এসির মধ্যে বসে ওরকম সুন্দর কাচের গ্লাস, তার সাথে যে স্ট্রটা, সে সমস্ত কিছু খরচা করছে, তো সে 50 টাকা নেবে না, সেইটুকুও বুদ্ধি নেই। তো আসলে কি বলুন তো, যে ফুটপাতে যারা ঘুরে বেড়ায় তারা হঠাৎ করে যদি এরকম রেস্টুরেন্টে পৌঁছে যায়, তখন তারা ফুটপাতের সাথে বড় রেস্টুরেন্টকে তুলনা করবে, যে ফুটপাতে খেলে আমি এইটা কত কম দামে পেতাম, আর আমি এখানে এসে কত দাম দিচ্ছি। তো যারা ওখানে আসে তারা জানেই যে এরকমই দাম হবে, ঠিক আছে। যেমন বিরিয়ানি তো সব জায়গাতেই পাওয়া যায়, ফুটপাতের বিরিয়ানি 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর সেই বিরিয়ানি দাদা বৌদিতে বসে খেতে গেলে 300 টাকা, 350 টাকা, প্রায় 400 টাকার মতো দাম হয়ে গেছে এখন, প্রায় 400 ছুঁই দাম হয়ে গেছে। তো কিন্তু ডিফারেন্স তো আছে না, সেটা কোয়ালিটিতে, সেটা ক্লাসে। এই ক্লাসলেসগুলো এইগুলো বুঝতে পারে না, হ্যাঁ বন্ধুরা করতে থাকে। তো যাই হোক, সে তো বিরিয়ানি, তো যাই হোক, তাদের সাথে যে শিক্ষিত অফিসারের কথা বলছিল, যে তুই শিক্ষিত অফিসারের সম্পর্কে বলিস না, তুই বলিস যে কিভাবে মিথ্যে মামলায় জড়াতে চেয়েছিলি, আর তার উপর সে তো ঝাঁপিয়ে এসছে যার মাথায় কিচ্ছু নেই। একেবারে সঙ্গীতা দিদিভাই যেভাবে বলে দিয়েছে সত্যিই তাই, টাকাটা সে দেখেছে শত্রু যদি মিত্র হয়, তাই না। তো সেখানে দেখেছে যে যেহেতু সঙ্গীতাদি আমার পাশে আছে, নিজে বলেছে, তো দেখেছে যদি সঙ্গীতাদিকে কোনো রকমভাবে মেলাইন করা যেতে পারে, যদি সঙ্গীতাদি যেই থানায় গেছে সেখানে গিয়ে আবার নতুন করে আমার নামে বলে যদি কোনো কিছু করা যায়, তাহলে তো আখেরে সঙ্গীতাদি ওপরেই আর কি সবাই বলবে যে কি ব্যাপার, ইপ্সিতার বিরুদ্ধে কি করে এটা হতে পারলো বা কিছু এরকম প্রশ্ন তো হয়তো উঠতেই পারে। কিন্তু সবার আগে সবচেয়ে বিষয় যেটা আসল, সেটা হচ্ছে যে কোনো কেস, কোনো কিছু করতে গিয়ে মানুষের যদি সত্যতা থাকে, তাহলে আর তার সাথে আর কিচ্ছু লাগে না। তোমার সত্যতা থাকবে, তুমি প্রমাণ দেবে, সেই অনুযায়ী ঠিক হয়ে যাবে। তো এই অফিসার এর পিছনে এও দৌড়েছে, মাঝখানে এও দেখলাম বিরিয়ানি খেয়েছে। তো যাই হোক, খুব ভালো কথা যে যতই আসুক না কেন, যেখানে সত্যি আছে সেখানে কেউ কারো কিছু করে নিতে পারে না। আর সত্যি এই ধরনের মানুষরা নিজেরা নিজেদের মুখোশ নিজেদেরভাবে খুলে দেয়। তো যাই হোক, লাস্ট এই রিম্পার দাদা, ভেরু দাদা, নমস্কার, তাকে দিয়ে কিছু কথা বলে শেষ করব। সেটা হচ্ছে গিয়ে, চিন্তা করে দেখুন, যে বলছে আমাকেও বলছে যে আমার বর তোর মতো না, তোর বরের মতো নাকি, যে যা বলবে বউ যা বলবে তার জন্য ল্যাজ উঁচিয়ে দৌড়াতে থাকবে, যেরকম তোর বর চলে গেছিলো। হ্যাঁ দেখ, ব্যাপারটা কি বলতো, আমার বর সবসময় সব জায়গায় আমার সঙ্গ দেয়, যখন জানে যে আমি ঠিক। সেখানে তোর বর দেখ, সামান্য বংশে প্রদীপ জ্বালাতে যাবি, সেখানেই তোর সাথে পুরোপুরি সঙ্গ দিতে পারেনি, ও দুবার গিয়েই তাকে ক্ষান্ত দিতে হচ্ছে, সে পারেনি আর তোর সঙ্গ দিতে। তোকে এত বড় একটা মানে ওদের বংশের প্রদীপ জ্বালাবি, তার জন্য তোকে কষ্ট করে একা কত কষ্ট করতে হয়েছে, তাই না। দেখ, আমার তো তাও ওয়েট আছে, তার আমার যে কষ্টটা বোঝা যায়, বাট তোর তো তাও ওয়েট নেই, তাহলে তোর এত কষ্ট কিসে? তাহলে পুরোটাই যে ঢপ, মানুষকে সিম্প্যাথি নেওয়ার জন্য বলেছিলি, এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে তোরই যুক্তিতে মোটা বলে আমার এত কষ্ট, তাহলে তোর তো মোটা পার কিচ্ছু নেই, তোর কোনোই কষ্ট হয়নি, সবটাই ঢপ ছিল। আর সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। তোর এই যে ব্লগ চ্যানেলে মানে প্রায় পটি করে ফেলবি মতো, আর সেখানে তুই খাটের ওপর করে
কন্ট্রোভার্সি চ্যানেলে বসিস, সবাই বুঝতে পারি, আমরা সবাই বুঝতে পারি। তো যাই হোক, দেখ তোর বর যদি সত্যি পুরুষের কথা বলছিস না, তোর বর যদি সত্যি পুরুষ হতো, তাহলে যখন আমরা গেছিলাম কথা বলে ব্যাপারটা সর্ট আউট করার চেষ্টা করতো। কেন বলতো? কারণ সে জানে তোর নামে অলরেডি কতগুলো কেস রয়েছে, তুই কোথায় কোথায় আর কি কদবেল খেয়ে বসে রয়েছিস। যেরকম কিনা তোকে হাইকোর্টে যেতে হলো না কিছুদিন আগে, কদবেল খেলি না, খুব ভালো না কদবেল, টকটা এমনি কোনো কারণে তো তুই টক খেতে পারবি না, শুধু এই যে রানাঘাটে গিয়ে তোকে বেল খেতে হয়, তারপর কদবেল আর কি, এরকম কত জায়গায় তোকে কদবেল খেতে হয় না। তো তোর বর কিন্তু তাহলে চাইতো যে যাতে তোকে আর নতুন করে কোথাও এইরকম এই বিষয়ে যেতে না হয়, দৌড়াতে না হয়, তোর অর্থ ক্ষয় যাতে না হয়। কিন্তু সে সেটা করেনি, উল্টে তোকে লেলিয়ে দিয়েছে, উল্টে তোকে আরও লেলিয়ে দিয়েছে। কারণ সেই এই ধরনের কথাবার্তা তোকে গিয়ে বলেছে, তোকে উস্কেছে, সেই জন্যই আজকে তোর আরও একটা, আর যেটা মোক্ষম তোর জন্য সাবিত হবে, তুই শুধু অপেক্ষা করে থাক, সেটা অবশ্যই তোকে তোর বর এরকম হাতে করে তুলে দিয়েছে। তাকে কোথাও লেজ উঁচিয়ে যেতে হয়নি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে যা দেওয়ার দিয়ে দিয়েছে। যদি একটা পুরুষ হতো যে সত্যি তার বউকে ভালোবাসতো, তাহলে চেষ্টা করতো যে বউয়ের সাথে মানে যা হচ্ছে, বউ যে বিষয়ে যেরকম জড়িয়ে আছে, আর নতুন করে কোনো বিষয় যাতে না জড়ায় তোর বর, সেটা চেষ্টা করতো। বাট তোর বর জানে তুই একটু দৌড়াতে ভালোবাসিস, একটু একা একা যেতে ভালোবাসিস, আর তুই একা একা বেরোলে ওরও তো লাভ না, ও তো ঘরে একটু শান্তি পায়, বুঝতে পারিস না? এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। আর যাওয়ার আগে শেষ কথা আবারও একটা, যে ওই যে ভিডিওগুলো ওগুলো যদি প্রাইভেট করিস তাহলে বুঝে নেবো যে তুই সত্যি ওই যে বলছিলি না আমাকে কত বাপের নাকি জন্ম, বুঝে নেবো। আর যদি প্রাইভেট করেও দিস তাও জানিয়ে রাখি, অলরেডি আমার কাছে রয়েছে একেবারে ডাউনলোড করা, স্ক্রিন রেকর্ডিং করা, সব রকমভাবে আমি যখন কোনো বিষয় নিয়ে বলি না, তো তখন পুরো আটঘাট বেঁধে তারপরেই কাজ করি, বুঝেছিস? টাটা।